ভাঙড়ে বিস্ফোরণ কাণ্ডে নাম জড়িয়েছে শওকত মোল্লার। তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল এনআইএ। গতকাল তাকে যখন একেবারে কামালগাজীতে গ্রেফতার করা হয় এবং আজকে যখন এনআইএর অফিস থেকে যখন তাকে মেডিকেল চেকআপের জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সাধারণ মানুষ ভাঙড়বাসী তাকে উদ্দেশ্য করে শুধু চোর স্লোগান দিলেন এমনটা নয়, একেবারে ডিজেতে বাজলো মাছ চোর গান। ইতিমধ্যেই কিন্তু ভাঙড়ের লোকজন যারা এনআইএ দপ্তরের বাইরে ভিড় জমিয়েছিলেন তারা কিন্তু রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করেছেন। কেন শওকত মোল্লাকে আউটের গেট দিয়ে না বার করে সামনের গেট দিয়ে বার করা হচ্ছে। সেই কারণেই কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে যে রীতিমতো ভিড় জমেছে এখানে। শওকত মোল্লাকে এনআইএ দপ্তর থেকে বার করা হয়েছে, কোর্টে নিয়ে যাওয়া হবে। এলাকার মানুষজন তারা কিন্তু ভিড় জমান এবং এই যে এনআইএ দপ্তর, সেই এনআইএ দপ্তর থেকে বার করার পরেই রীতিমতো মানুষজন সব একত্রিত হয়েছিল এবং এখানে এখনো পর্যন্ত তারা অপেক্ষা করছেন যে শওকত মোল্লাকে কোন গেট দিয়ে বার করা হয়েছে। সেই কারণে এখানে দেখাবো ছবি, তুমি দেখতে পাচ্ছ যে এনআইএর আধিকারিকরা তারা কিন্তু শওকত মোল্লাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে এবং তার পিছু নিচ্ছে এলাকার বাসিন্দারা। এবং যে চিত্র দেখাবো তোমাকে, মাচ্চর মাচ্চর গান বাজানো হচ্ছে এবং ভাঙড়ের বেশ কিছু বাসিন্দা তারা কিন্তু পিছু নিয়েছে। এবং তোমাকে দেখাবো নিউ টাউনের সন্ডি সেতুকাকে বলবো ছবিটা দেখাতে। এখান থেকে কিন্তু দুরন্ত গতিতে এনআইএর আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে ঠিক এভাবেই নিউ টাউনের রাস্তা দিয়ে তারা যাচ্ছেন। নিউ টাউনের অফিস থেকে বার করার সময় রীতিমতো ভাঙড়ের যারা বাসিন্দা, যারা মাছ ডিম নিয়ে এসেছিলেন এবং বিক্ষুব্ধ প্রদর্শন করছিলেন, তারা কিন্তু খোঁজাখুঁজি করতে শুরু করে। কেননা একটি গেট দিয়ে বার করার পর যে চিত্র দেখা যায় যে গাড়িটি কিন্তু রীতিমতো সামনের দিকের গেটে চলে আসে। সামনের দিকের গেটেও মানুষজন একত্রিত হন এবং তার পরবর্তী ক্ষেত্রে দুরন্ত গতিতে কিন্তু সেই গাড়ি নিয়ে কোর্টের উদ্দেশ্যে এনআইএর আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে তারা কিন্তু যেতে শুরু করেছেন। এবং আজকে দিনভর আপনাদের দেখিয়েছি এনআইএর অফিস, সেখান থেকে যখন বের করা হচ্ছে হাসপাতালে, যখন নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল চেকআপের জন্য, হাসপাতাল থেকে যখন বের করা হচ্ছে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, কোর্টে যখন পেশ করা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে দেখা গেছে শওকত মোল্লাকে সেখানে সেখানে চোর স্লোগান উঠেছে, মাছ চোর স্লোগান উঠেছে। এইটা হচ্ছে যখন এনআইএ অফিস থেকে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবং আজকে আদালতে ফুল টার্ম পিসি এনআইএ চেয়েছিল এবং ফুল টার্ম পিসি এনআইএ-কে দিয়েছে। শওকত মোল্লাকে তাদের হেফাজতে পাঠিয়েছে 14 দিনের জন্য ব্যাংশাল কোর্ট। আমি সরাসরি কথা বলবো, সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। ঠিক কোন কোন যুক্তি, কোন কোন কারণে নিজেদের হেফাজতে আজকে শওকত মোল্লাকে চাইলো এবং পেল এনআইএ? দেখো, প্রথমে জানি রাখি যে 19শে জুন পর্যন্ত শওকত মোল্লাকে এনআইএ হেফাজত দেওয়া হয়েছে। আজকে প্রথমে চিফ জাজ যিনি রয়েছেন তার ঘরে জামিন আবেদন করেছিলেন শওকত মোল্লার আইনজীবী এবং তিনি পরিষ্কার জানান যে এই ঘটনার সাথে তার মক্কেলের কোনো যোগসূত্র নেই। ঘটনার দিন 18ই মার্চ ঘটনাস্থল থেকে 40 কিলোমিটার দূরে ছিলেন শওকত মোল্লা এবং প্রথমে যখন এই কেসের তদন্তভার উত্তরকাশী থানার কাছে যায় তখন সেইখানে কিন্তু উত্তর কাশীপুর থানাতে অভিযোগের কোথাও শওকত মোল্লার নাম ছিল না। পরবর্তীকালে তার নাম ইনক্লুড করা হয় এবং এক কথায় তিনি গোটা ঘটনার সাথে যুক্ত নন।
তিনি একসময় এমএলএ ছিলেন এবং সেই সময় তিনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পেতেন এবং সেই কারণে তার পালাবার কোনো রকম পরিকল্পনাই নেই। এবারে এনআইএর তরফে এই জামিনের আবেদনের কার্যত বিরোধিতা করে যেটা বলা হয় যে অত্যন্ত প্রভাবশালী হচ্ছেন এই শওকত মোল্লা, তদন্ত যে পর্যায়ে রয়েছে তাতে তাকে যদি এখন এই মুহূর্তে জামিন দেওয়া হয় আদালতের তরফে, তিনি বাইরে বেরিয়ে সাক্ষ্য প্রভাবিত করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যে ঘটনার অন্যতম কনস্পিরেটর কিন্তু বলা হয়েছে এনআইএর তরফে হচ্ছে এই শওকত মোল্লাকে। কেন না, সেদিনকে অর্থাৎ 18 মার্চ ঘটনার আগে বোম তৈরি করা, কোথায় সেই বোম চার্জ করা হবে এবং সেই বিস্ফোরণের পরে কিভাবে সেই দেহ লোপাট করা হবে, এই সমস্ত ইনস্ট্রাকশন কিন্তু শওকত মোল্লার তরফে ফোনের মাধ্যমে গিয়েছে এবং সেই কারণে বাকি যে 3 জন অভিযুক্ত রয়েছেন এবং শওকত মোল্লার কাছ থেকে গতকালকে গ্রেপ্তার হওয়ার সময় যে ফোন পাওয়া গেছে সেগুলোর ফরেন্সিক এক্সপার্টদেরকে দিয়ে পরীক্ষা করানোর অনুমতি চাওয়া হয়, যে অনুমতি ইতিমধ্যে মিলেছে, একটি পেন ড্রাইভও পাওয়া গেছে। তো সার্বিকভাবে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এবং সেই কারণে এনআইএ জামিন আবেদন খারিজ করে 14 দিনের হেফাজত চায় এবং তারপরে কিন্তু এনআইএর তরফে আদালতের তরফে 19 জুন পর্যন্ত এনআই হেফাজত দেওয়া হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ সুকান্ত তোমাকে। আমি এইখানে অর্ণব সাহার কাছে আমি শুরুতেই আসতে চাইবো, তার কারণ দেখুন একটা তো অভিযোগ হচ্ছে যে এই যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল যাতে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছিল, এনআইএর বক্তব্য যে সরাসরি তিনি এই ঘটনা হচ্ছে মূল ষড়যন্ত্রকারী। শুধু তাই নয়, আরও অভিযোগ ওই যে মাতলা নদী ক্যানিংয়ে, সেখানে মাতলা নদী বুঝিয়ে একের পর এক বেআইনি নির্মাণ করে চলেছেন শওকত মোল্লা এবং তার পরিবারের সদস্যরা। আমার প্রশ্ন খুব স্পষ্ট, এটা কি পুলিশ দেখেও দেখেনি, নাকি খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী যাকে নিজের ডান হাত বলেন, যাকে জেড ক্যাটেগরি সিকিউরিটি পর্যন্ত প্রোভাইড করেন, কোন পুলিশের ঘাড়ে কটা মাথা যে তার বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও ব্যবস্থা নেবে? সেই কারণে কোনো ব্যবস্থা এতদিন নেওয়া হয়নি। দেখুন, এই সেই ইতিহাস বইতে আমরা পড়েছি না যে মোগল আমলে জায়গিরদারি আর মনসবদারি দেওয়া হয়েছিল, ঠিক সেই রকমই যদি যৌথ নেতৃত্ব না থাকে কোনো একটি দলের এবং সেখানে ওই বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় মনসবদার আর জায়গিরদার যদি তৈরি করে দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় যে তুমি যে কোনোভাবে হোক ওখানকার মানুষের উপর আধিপত্য তৈরি করো, সেখান থেকে তুমি আমার মানে ভোটারদের তুমি প্রভাবিত করো এবং ভোটটা নিয়ে এসো এবং তুমি অন্যান্যভাবে যা যা কেন্দ্রীয় নেতৃত্ব বলা যায় বা শীর্ষ নেতৃত্ব বলা যায় তার কাছে যা যা আনুগত্যের প্রমাণ তুমি সেটা দিয়ে দাও, তাহলে তার যে চেহারাটা হতে পারে সেই চেহারাকে আমাকে দেখতে পাচ্ছি। দেখুন শুভ্র, আমি পরিষ্কার করে বলছি, আমরা যারা নাগরিক শিক্ষিত ভদ্রবৃত্তে বাস করি, আমাদের পক্ষে এই যে রিয়ালিটি, এই বাস্তবতাকে বোঝা খুব মুশকিল যতক্ষণ না পর্যন্ত এই জিনিসগুলো সত্যি সত্যি এত এভাবে বেরিয়ে আসছে। আমি তো কালকে দেখছিলাম এই বাস্তবতাটা গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস বুঝতে পারেনি, নাকি আমি কিসের বিনিময়ে কার্যত লুটে পুটে খাওয়ার জন্য এই শওকত মোল্লাকে একেবারে ফ্রি পাস দিয়েছিল তৃণমূল কংগ্রেস? ওই যে রেজ্জাক মোল্লা বলেছিলেন না, কালো চুলের মধ্যে ছেলি, এ হচ্ছে কালো চুলের মধ্যে ছেলি হচ্ছে ওই এলাকায়, সেখানে সে তার আধিপত্যটা বজায় রাখুক এবং সে ওই এলাকাটাকে নিয়ন্ত্রণ করতে পারলেই হচ্ছে নিশ্চিন্ত। যৌথ নেতৃত্ব যদি একটি দলে থাকে তাহলে যেটা হয়, একটা অংশ যখন অন্যায় করছে আর একটা অংশ তখন তার বিরুদ্ধে কথা বলবে। এটা যে কোনো একটি রেজিমেন্টের দলে সেই জিনিসটা হয়। তৃণমূল কংগ্রেস তো যৌথ নেতৃত্বের দলই নয়, যেহেতু দলটা একদম প্রয়োজন হয় না কোন রকম, এটা শুধু সদিচ্ছার প্রয়োজন হয়। আমি বলছি, আমার খুব স্পষ্ট বক্তব্য, সেটা হচ্ছে সায়ন্তনদা, আপনি একেবারে প্রশাসনিক বৈঠকে যাকে আপনি বলছেন তুই তো বোম বাঁধিস, তাকেই আবার নির্বাচনী প্রচারে গিয়ে বলছেন এ তো হচ্ছে আবার ডান হাত, আবার তার জন্য জেড ক্যাটেগরি সিকিউরিটি ব্যবস্থা করছেন। আমি বলছি মূল বিষয়টা হচ্ছে যে আপনি তো পুরোপুরি সব জানা সত্ত্বেও তাকে এই দুর্বৃত্তায়নের কাজ চালিয়ে যাওয়ার জন্য পুরোপুরি সবুজ সংকেত দিয়ে রেখেছেন। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনি এই দুর্বৃত্তায়নটাকে মদত দিয়েছেন। যেটা আপনি বলছেন যে জীবনতলায় বাস স্ট্যান্ড চেয়েছে শওকত মোল্লা প্রশাসনিক বৈঠকে, সেই বৈঠকে উনি বলছেন যে বাস স্ট্যান্ড করে কি হবে, তোর কাছ তো ওখানে বোমা বাঁধা, তোরা খালি বোমা বাঁধিস ওখানে। তার মুখ্যমন্ত্রী তার এমএলএ সম্পর্কে বলছেন আর তারপরেই বলছেন ওকে জেড ক্যাটাগরির সিকিউরিটি দিতে হবে, প্রয়োজন ওকে যদি নির্বাচনের সময় সিকিউরিটি না দেওয়া হয় বা তুলে নেওয়া হয় আমি ওকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করব। এইভাবে মমতা ব্যানার্জির ব্লু হোয়াইট বয় হয়েছে। কারণ বোমা, যে কারণে শাহজাহান, যে কারণে শওকত মোল্লা, যে কারণে জাহাঙ্গীর, একই বিষয়। কাউকে বলছেন আমি তোকে সিকিউরিটি দেবো, কাউকে নিজের জেড ক্যাটাগরির সিকিউরিটি দিচ্ছেন। পুরো বিষয়টা হচ্ছে কিচ্ছু না, যেভাবে হোক ভোট আনতে হবে আর মুসলমান ভোটকে সংগঠিত এরা রাখতে পারবে, এই বিশ্বাস ওনার ছিল যে এদের মাধ্যমেই আমি মুসলমান ভোটটা পুরো পাবো। আর পশ্চিমবঙ্গে যদি আমি 30% মুসলমান ভোট পেয়ে যাই তাহলে 2/3 মেজরিটি থেকে কেউ আটকাতে পারবে না। তাতে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ যদি হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই। তার জন্যই তো এত শওকতের চাহিদা, তাই তো এত জাহাঙ্গীরের চাহিদা, তাই তো এত শাহজাহানের চাহিদা। আজকে পশ্চিমবঙ্গ যে পশ্চিম বাংলাদেশ হতে হতে হলো না। রাজাগোপাল বাবু বলছিলেন 4 তারিখের পরে কি হতো না হতো, যদি অন্য কিছু হতো, কি হতো আমি জানি না। 4 তারিখে যদি তৃণমূল কংগ্রেস জিততো
পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হতো। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা রিয়েলিটি সত্য। শওকত, জাহাঙ্গীর, শাহজাহান, যত রাজ্যের ধরনের আরও অনেক আছে, দামই আমরা জানি না, হাড়োয়াতে খালে কাছে, এরকম জায়গায় জায়গায় এক একজনকে তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। তারা ওখানে হিন্দুদের ওপর অত্যাচার করে, মানুষের ওপর অত্যাচার করে, বেআইনি অস্ত্রগুলোকে মজুত করে বিভিন্নভাবে। খাস আপনি ভাবতে পারেন যে শাহজাহানকে নিয়ে আলোচনা করছিলেন, হিঙ্গলগঞ্জ কোস্টাল থানার ওসি বলছেন আমাকে যে কি বলবো, শাহজাহানের বাহিনী আছে, আমার তো 10 থেকে 12 থেকে 15টা কনস্টেবল নিয়ে আমাকে চলতে হয়, আর শাহজাহানের 700-800 লোকের আর্ম ফোর্স চলে তার সঙ্গে। পশ্চিমবঙ্গ কোথায় ছিল এই ভয়ঙ্কর অবস্থায়? পশ্চিমবঙ্গ এই ছবি তো দেখা গেছে একেবারে যখন এই শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে পুলিশের কাছে গ্রামবাসীরা সন্দেশখালীর গেছিলেন, পুলিশ কি বলতো যে শেখ শাহজাহানের কাছে পাঠিয়ে দিত, তার সঙ্গে কথা বলে মিটিয়ে না। আমি বলছি ক্রিমিনালদের বারবারন্ত যদি এমনটা জায়গায় চলে যায় যে পুলিশ নিজেকে দুর্বল ভাবে, তাহলে যে ঘটনা ঘটার, যেভাবে তাদের প্রতিপত্তি বাড়ার, যেভাবে দুষ্কৃতি রাজ কার্যত কায়েম হওয়ার, সেটা উত্তর 24 পরগনার সন্দেশখালী হতে পারে বা দক্ষিণ 24 পরগনার জীবনতলা ক্যানিং ভাঙড় হতে পারে। যা হওয়ার সেটা হয়েছে। এবং এইবার 4 তারিখের পর সমস্ত জায়গা থেকে প্রশাসন একেবারে প্রোঅ্যাক্টিভ হয়ে এই ব্যবস্থাগুলো নিতে শুরু করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন এই শওকত মোল্লাদের পাশে কিভাবে দাঁড়িয়েছিলেন, কখনো প্রশাসনিক বৈঠক থেকে, কখনো নির্বাচনী প্রচারে। আমি রাজাগোপাল বাবুর কাছে যাওয়ার আগে দর্শকদের মনে করিয়ে দেবো একবার দেখুন। ভালো কাজ হচ্ছে, কিন্তু দিদি একটা আপনি বাস দিয়েছেন, কিন্তু একটা টার্মিনাল যদি হয় খুবই ভালো হয়। কি বাস টার্মিনাল কোনখানটায়? জীবনতলায়। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা? হ্যাঁ দিদি, ওখানে মারপিট করিস আর বোম্বা দিস, ওখানে কোত্থেকে জীবনতলা মারপিট বাস টার্মিনাল? ওখানে কোনো সমস্যাই নেই একদম। আচ্ছা, জাহাঙ্গীরকে ঢুকতেই দাও না তোমরা? সমস্যাই নাই। দিদি জাহাঙ্গীর তো মানিক ভাইকে মারাকে জাহাঙ্গীর জাগিয়ে ও তো কেসের কোর্টের অর্ডার আছে, ঠিক আছে, দেখে নেবে। ক্যানিং থেকে শওকতকে নিয়ে এসেছি। শওকতই আমার বলেছিল 8টা থানা বানাতে, আমি এখানে 8টা থানা বানিয়ে দিয়েছি কলকাতা পুলিশের আন্ডারে। ওকে আমি খুব ভালোবাসি, ওকে খুন করতে চায় ওরা, ওর সিকিউরিটি তুলে নিতে চায় বিজেপিকে বলে। আমি সব খবর রাখি, যদি কোনো রকম সিকিউরিটি তুলে নিয়ে ওর প্রতি কোনো হামলা হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, প্রশাসনকে জানিয়ে রাখলাম। আমি যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। বিজেপির নেতারা 20টা করে গাড়ি সেন্ট্রাল ফোর্স, 30টা করে গাড়ি নিয়ে আর পুলিশ নিয়ে দিল্লির ঘুরে বেড়াবে, আর শওকতদের সিকিউরিটি কেড়ে নেওয়া হবে। আমার সিকিউরিটি তুলে নিন, যদি সেরকম হয় আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে আমি শওকতকে দিয়ে দেবো, দেখি আপনারা কি করতে পারেন। আপনি ভাবতে পারেন এই শওকত মোল্লা স্বয়ং প্রশাসনিক বৈঠকে যে বোম বাঁধে, তাকে ঠাঁই দেওয়া হচ্ছে শুধু নয়, একেবারে বড় করে বলা হচ্ছে তুই তো বোম বাঁধিস, এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, কোনো পুলিশ যাতে কেউ যাতে ব্যবস্থা নিতে না পারে তার জন্য তার সিকিউরিটি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি বলছি এরপরে নির্বাচনী প্রচারে ডান হাত বলছেন। আমি বলছি রাজাগোপাল বাবু, এরপর আপনি বলুন কোন পুলিশ কর্তা, কোন প্রশাসনের বড়বাবু গিয়ে এই শওকত মোল্লার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে বা অন্তত সাহসটুকু দেখাবে? হ্যাঁ দেখুন, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যারা পশ্চিমবঙ্গকে শাসন করত তারা বুঝে গিয়েছিল যে কাজের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে শাসন করা অসম্ভব। তারা মনে করেছিল যে ভোট পেতে গেলে এই ধরনের গুন্ডাদের কাজে লাগবে, যে ধরনের অস্ত্র আপনারা দেখালেন, এই অস্ত্র দিয়ে ভয় দেখাতে হবে। হ্যাঁ, সেই ভয় তারা এটা দেখাবার জন্য এই শওকত মোল্লা, যারা সম্পদ ছিল অন্য একটা পার্টির, তাদেরকে নিয়ে আসা হয়েছিল। এবং এই আমরা দেখেছি নির্বাচনের আগেও আরেকটা সম্পদকে জোড়া হয়েছিল। তো বোঝা যাচ্ছে যে ভয় দেখানোটাই হচ্ছে যে একমাত্র লক্ষ্য। এবং যেভাবে উনি প্রশংসা করলেন, যেভাবে একটা গুন্ডাকে উনি যেভাবে প্রশংসা করলেন, জানাত বললেন, এখন তো রাজ্যের দায়িত্ব। হ্যাঁ, জানাতকে যখন গ্রেপ্তার করা হয়েছে তাহলে তো মানুষটাকে তার গ্রেপ্তার করা হয়েছে, তাই না? মানুষ তো মেন কাজ জানাত দিয়েই করে, তাহলে সেই আসল লোকটাকে তো এবার গ্রেপ্তারের সময় এসেছে। যেভাবে উনি উস্কানি দিয়েছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য যেভাবে বোঝা যাচ্ছে, যেভাবে সাধারণ মানুষকে ভয় পাওয়ার চেষ্টা করেছিলেন, ভয় পাইয়ে ভোট আদায় করেছিলেন, এবারে হয়তো হলো না। এবারে ওই এলাকায় হয়তো কিছু কিছু জায়গায় ওরা জিতেছে, এখনও হয়তো ভয়ের ত্রাস চলছে। আমি জানি না উপনির্বাচন আসছে, সেখানেও করবে কিনা জানি না। তো ভয়ের যে ত্রাস উনি করেছিলেন, এখন নেতারা বুঝতে পারছে, দলের সব নেতারা তারা আর মনে করছে যে আর এই দলে আর থাকা যাবে না। তারা এতটাই থরহরি কম্পমান যে সবাই দল ছেড়ে পালাচ্ছে।
এমনকি লোকসভা রাজ্যসভা থেকেও আমরা দেখছি যে কি করে অন্য দলে যাওয়া যায়, শাসক দলে যাওয়া যায়, সেই চেষ্টাটাই করছে। কিন্তু কেউ 4 তারিখের আগে কেউ স্পিকটি নট, কেউ কিছু জানায়নি। এটাই করা অবাক লাগছে। যারা রাজনীতি করেছেন তাদের তো একটু সাহস থাকা দরকার, সেই সাহসটুকু আমরা দেখলাম না। যারা আজকের বলছে অনেক বড় বড় কথা, আজকে যারা বলছে দলের ভেতর থেকে, তাদের সেই সাহসটুকু আমরা একটু যদি খবর দিত যে শাহজাহান এই করছে দিদি, সেই খবরটা কি ওনাকে দেননি? তার মানে বোঝা যাচ্ছে যে উনি মনে করেন সেই খবরটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে ছিল না? ওনার কাছে উনি তো নিশ্চয়ই এগুলোকে তৈরি করেছেন। এইগুলো তৈরি করেছেন কেন? ওনার মনে হয়েছিল সাধারণ মানুষের ভোট ভয়ে ছাড়া আর পাওয়া যাবে না। সুতরাং এই রকম ধরনের শাহজাহান টাইপের মোগল সাম্রাজ্য বাংলার নানান জায়গায় তৈরি করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহান সম্পর্কে আমার আপনাদের থেকে বেশি জানতো তার প্রমাণ এবিপি আনন্দে ওনার ইন্টারভিউ। 2019 সালে উনি এবিপি আনন্দে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, তাতে শাহজাহান সম্পর্কে এমন এমন কথা বলেছেন যে তিনি শাহজাহান সম্পর্কে বলছেন না কবি নজরুল ইসলাম সম্পর্কে বলছেন, সেটা সম্পর্কে মানুষের একেবারে আমি এখানে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার কাছে যাব। দেখুন, রবি ঠাকুর লিখে গেছিলেন যে জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন। এদের ক্ষেত্রে হচ্ছে কি জানেন, যে আইন কানুন পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন। এই কারণে আমি অনিলদা বলছি যে যেখানে মাতলা নদীকে বুঝিয়ে বেআইনি নির্মাণ করেছে, আস্ত একটা ক্যাফে বানিয়েছে শেখ শাহজাহানের ছেলে, এসডিও তরফে এই হচ্ছে সেই নোটিশ পাঠানো হলো, সেই নোটিশকে ছিঁড়ে ফেলে দিয়েছে। শুধু নয়, এরপর গ্রামবাসীদের তারা হুমকি পর্যন্ত দিয়েছে যারা প্রতিবাদ করছিল। আপনি ভাবতে পারেন? না, কেন হবে না? ল্যান্ড অ্যান্ড ল্যান্ড, বারবার বলছি, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টটা কার আন্ডারে ছিল? উনি নিজের হাতে রেখেছেন। সে নিজের যে জায়গাটা থাকে ওই জায়গাটাকে রেগুলারাইজ করে নিজের এর জায়গা পোর্ট ট্রাস্টের ইরিগেশনের জায়গা তো করে। আর উনি জানতেন না তা এই যে গুলশন কলোনি হয়েছে, আমি বারবার বলেছিলাম, এখানে যখন গুলশনের ইনসিডেন্টের আগে বলেছিলাম, একজন বলে না নাম করে বলবেন না, আমি তো নাম করে বলছি। গুলশন কলোনি যখন এখন অত লক্ষ ছিল, তারপরে 3000 বেরোলো, ভোটার স্লিপ দিতে গেছে, এখন কেউ কাউকে চেনে না, 300 লক্ষ বোধ পাবেন না। এই জায়গাটা দখল করেছেন তখন, যে আমরা এই জায়গাটা বেআইনি দখল হয়েছিল আমি নেব, সদিচ্ছা ছিল। একটা ভালো জিনিস আমি লক্ষ্য করছি, যে আমি খুব খুশি, ওপেনলি বলছি, খুব খুশি একটা জিনিস, যে আগে নিচের তলায় মারামারি করে মরতো, আর ওপর মহলে খুব মধু খেত বা ক্রিমটা খেত, সে পেত। এবার শুরুটা হয়েছে ওপর থেকে, ওপর থেকে ডিম দিয়ে শুরু হয়েছে। জুতো পেটা করলে আরও ভালো হতো। এটা ভালো হয়েছে, এটা ভালো সিমটম। তবে এটা বেশি দিন না চলাই ভালো, প্রশাসনের প্রোটেকশন রয়েছে, কিন্তু এগুলো হয়েছে ঠিক আছে, ওপর থেকে শুরু হয়েছে। আমি বলি, জুতো পেটা তো কোনো একটা গণতন্ত্রে যেখানে আইনের শাসন রয়েছে খুব ভালো বিজ্ঞাপন নয়। হ্যাঁ, প্রশাসন শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছে, এইটার খোলা গলায় প্রশংসা করুন, আমার তা নিয়ে কোনো আপত্তি নেই। আমাদের বক্তব্য যে এই অ্যাকশনটা অনেক আগে হওয়া উচিত ছিল, যেটা সৌভাগ্যক্রমে এই পালা বদলের পর আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিচ্ছেন আগামী দিনে আরও চলবে এই ধরনের ব্যবস্থাপনা। দেখুন, দুটো ছবি আপনাদের দেখিয়েছি। এক হচ্ছে সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার, এবং দুই হচ্ছে যে ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে শওকত মোল্লাকে। এখন অর্ণবদা, প্রশ্ন হচ্ছে যে 4 তারিখে ফল যদি অন্য হতো, এই অস্ত্র, এই বোমাগুলো যেগুলো বাঁধা হচ্ছিল, কোন কাজে লাগাতো তৃণমূল? না, সেটা তো এখন তো অবশ্যই সেই জিনিসটা বোঝা যাচ্ছে। কিন্তু আমি একই সঙ্গে এটাও বলছি যে সায়ন্তনদা যেমন বললেন যে মুসলিমদের ক্ষেত্রে উনি কী করেছেন, মুসলিমদের একটা ভোট ব্যাংক হিসেবেই দেখা হয়েছে, মুসলিমদের কিন্তু কোনো উন্নয়নের কাজ হয়নি। মানে এই যে শওকতরা, এরা যদি আধিপত্য প্রয়োগ করে, তারা কিন্তু মেরেছে মুসলিমদেরও, মানে সেখানকার যারা গরিব মুসলিম তাদেরও কিন্তু তারা ছাড়েনি। তার মানে কোথাও কিন্তু মুসলিমদের শুধুমাত্র ভোট ব্যাংক করে রাখলে তার তো ফল এই জিনিসটাই হবে, কি উন্নয়নের কাজ কেমন? এই বিকল্প যদি উন্নয়নের একটা রাস্তা দেখা যেত, তাহলে শওকতের দরকার হতো না। একদমই ঠিক কথা বলছেন, শওকতের দরকারই হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় কারণ নয়, কিন্তু সমস্যা হয়ে গেছে এই মুসলমান ভোটকে টানতে গিয়ে উনি পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন। মুসলমান ভোটকে টানতে, কথা শুধু বলি যে মুসলিম ভোটও কিন্তু ভেঙেছে। এবার তো আমি ভোটের অ্যানালিসিস যাচ্ছি না, এবং মুসলিমদের মধ্যে একটা শিক্ষিত অংশ তৈরি হয়েছে। মুসলমানদের কোনো উন্নতি করেননি, কিন্তু যেটা সর্বনাশ করেছেন সেটা হচ্ছে মুসলমান ভোটকে একজোট করে নিজের পক্ষে আনতে গিয়ে সারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন। পশ্চিমবঙ্গকে জামাতের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা করেছেন। ভাবতে পারেন, যেটা রাজাগোপাল বাবু বললেন প্রথমে, যে খাগড়াগড়ে বিস্ফোরণ হলো, অত বড় ঘটনা ঘটলো, এসপি বলছে গ্যাসের সিলিন্ডার পেটেছে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে R&W করেছে। এটা হতে পারে? এসপি বলে গ্যাসের সিলিন্ডার, মুখ্যমন্ত্রী বলছে R&W করেছে, তো দেশদ্রোহিতা। আর সাম্প্রতিককালে মমতা বন্দ্যোপাধ্যায় 2 দিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছেন বাংলাদেশ নিয়ে, কিন্তু ভয়ঙ্কর ঘটনা। একটা সিক্রেসি আছে। আপনি সংবিধানের যখন মুখ্যমন্ত্রী হয়েছেন, সিক্রেসির শপথ নিয়েছিলেন,
যে গোপনীয় তথ্য সেটা সারা জীবন বলতে পারবেন না, কখনো কাউকে বলতে পারবেন না। যদি স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে কোনো সিক্রেট তথ্য দিয়েও থাকে, সেটা কেন আপনি প্রকাশ মন্ত্রগুপ্তির করবেন? শপথের কথা বলছেন নিঃসন্দেহে, এবং সেই ঘটনায় দর্শকেরা জানেন যে একটা হচ্ছে উত্তরবঙ্গ, দুই হচ্ছে লালবাজারে রীতিমতন অভিযোগ এফআইআর পর্যন্ত রুজু হয়েছে। আমাদের সেদিকেও নজর থাকবে, এবং নজর থাকবে যে একের পর এক যে পুলিশের রেড চলছে, কোথা থেকে কি কি উদ্ধার হয়। আপাতত আলোচনা এই পর্যন্ত। সন্ধ্যে 7টায় আপনাদের সামনে নিয়ে আসবো বিধাননগরে এবারে প্রশাসক বসে গেল। কলকাতা পুরসভার ক্ষেত্রে কি হবে, চোখ রাখুন এবিপি আলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।